আজকে যদি এখানে সুস্থ জনগণের অধিকারের দেশ হতো, এই তথ্য প্রতিমন্ত্রী ইতিমধ্যে পদত্যাগ করতে বাধ্য হইতো। কারণ একটা দেশের মিনিস্টার হয়ে কিভাবে বলে যে এই তথ্য প্রতিমন্ত্রীর জন্য পাশের রাষ্ট্রে ভারতের সহযোগিতা নিতে হবে, তার তো মিনিস্টারই থাকার কথা। তৃতীয় একটা শক্তি হবে জনগণের পক্ষে পক্ষে কথা বলবে। আজকে আমি আওয়ামী লীগের বিপক্ষে কথা বললে একদল আছে আমাকে সাপোর্ট দিবে, আজকে আওয়ামী লীগের কথা বললে একদল আছে আমাকে সাপোর্ট দিবে। কিন্তু এর বাইরে 80% লোক যারা আছে, যারা দেশকে ভালোবাসে, তারা ওই ভারত পাকিস্তান পছন্দ করে, আওয়ামী লীগ বিএনপি পছন্দ, তারা তাদের অধিকারের কথা বলে। আসতে হয় একটা ব্লাড অথবা একটা টেস্ট করে তুলে আসতে হয়, তারা এই সাফারিংটা কি বুক করবে? এর জন্য ঢাকা শহরে প্রতিনিয়ত জাম হচ্ছে। তাকে যার সচ্ছল সে অ্যাম্বুলেন্স নিয়ে যেতে পারে, সচ্ছল লোক তো সরকারি হসপিটাল আসে না। বাংলাদেশের উন্নতির কথা যদি বলেন, প্রাইভেট ক্লিনিক হসপিটালের দিকে তাকান, দায়ী করে এরা ইউরোপিয়ান কান্ট্রির চেয়েও এখানে ডেভেলপ। কারণ কি, মানুষের রক্ত এখানে চোষা হচ্ছে। প্রথম হচ্ছে যে একটা দেশের সার্বভৌম দেশের একজন মিনিস্টার যদি বলে যে অপপ্রচার বন্ধে ভারতের সহযোগিতা দিবে, সে দেশের কি থাকে? আর যে আন্দোলন, ভারতীয় পণ্য বর্জন যেটা আন্দোলন, এটা কিন্তু কোনো রাজনীতির দল দেয়নি। এটা বিএনপি বলতে পারবে না তারা দিয়েছি, অথবা এটা হচ্ছে গণ মানুষের কাছ থেকে, তাদের খুব থেকে সৃষ্টি হয়েছে। কেন সৃষ্টি হয়েছে? যে প্রত্যেকটা লোক, বাংলাদেশের লোক একটা ইন্ডিপেন্ডেন্ট, একটা ফ্রিডমের 30 লক্ষ শহীদের মাধ্যমে এই দেশটা স্বাধীন হয়েছে। তারা কিন্তু ভারতের ভিতরে ঢুকে যাওয়ার জন্য হয়নি। তারা বন্ধু হিসাবে সম্মান করতে চায়, কৃতজ্ঞতা প্রকাশ করতে চায়, কিন্তু দাসত্ব বরণ করতে চায় না। এরা আমাদের ইলেকশনে এমন ভাবে ইন্টারফেয়ার করেছে যেখানে কোনো ভোটার যাইতে আগ্রহ প্রকাশ করে না। ক্যান্ডিডেট হিসেবে বলতেছি, আমি বাড়ি বাড়ি গিয়েছি, বাংলাদেশের কোনো মেম্বার অফ পার্লামেন্ট ইলেকশনে দাঁড়িয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার সুযোগ পায়নি। ম্যাক্সিমাম চেষ্টা করেছি ভোর, মানে গ্রামে এখন ভোর বাজার হয় সকালবেলায়, অনেকটা পরিবর্তন হয়েছে। আগে উঠলি হাট হতো, এখন প্রত্যেক দিন কিছু কিছু এলাকায় ভোর বাজার হয়। আমি সেই ফজর নামাজ পড়ে ভোর বাজার থেকে আরম্ভ করে রাত্রি 12টা পর্যন্ত কাজ করেছি, এবং দিনের পর সবসময় ভোটারদের আনার চেষ্টা করেছি। কারণ আমি যখনই গিয়েছি, ভোটারদের একটা স্বাভাবিক কোশ্চেন ছিল, ভোট দিতে পারবো তো, ভোট দেওয়া যাবে তো, জোর করে নিবে না তো, ওরা তো আপনার ভোট দিয়ে লাভ কি, এটা তো ডিক্লেয়ার হয়ে যাবে। আমি কিন্তু তাদের কথাগুলো ডিজেগ্রি করার চেষ্টা করেছি, তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেছি। কেন করেছি? যে এই তারিখে আওয়ামী লীগের মধ্যে কোনো বিএনপি নাই। যারা আওয়ামী লীগ করে, আমাদের মতো যারা আওয়ামী লীগ করতাম, ব্লাইন্ডলি আওয়ামী লীগ করতাম, তারা ইলেকশনে গিয়েছি। অথবা এখানে কেন আওয়ামী লীগ এখানে 2 নম্বরই করবে, আমি উঠলে আওয়ামী লীগের সমস্যাটা কোথায়? কিন্তু এমন নির্লজ্জ এবং স্বার্থান্বেষী যাদের কাছে কোনো আদর্শ নাই, তারা তাও করেছে। নিজেদের প্রেসক্রাইব লোককে তারা বিভিন্ন জায়গায় থেকে, এটা কোনো দল, এখানে তাদের মধ্যে কোনো আদর্শ নাই। যেখানে 7ই জানুয়ারি এট দ্য ফার্স্ট টাইম আমি ওপেন ফেসবুকে এসে দেশ জাতির উদ্দেশ্যে বলেছি, এই আওয়ামী লীগের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার মা আমাকে বলেছে, বাবা অনেক কষ্ট দিয়েছে না বঙ্গবন্ধু শেখ হাসিনা শহীদের নামও। আমি পরের দিন সকালবেলায় আমার যে হাট, লাউহাটি হাট, একটা টাঙ্গাইলের বিখ্যাত হাট, ব্যারিস্টার শওকত আলী খানের গ্রাম, ডক্টর আলিম রাজি সাহেবের গ্রাম, সেখানে আমি হেঁটে হেঁটে বাজারে বলেছি এই আওয়ামী লীগের সাথে সম্পর্ক নেই। যারা তাদের নিজস্ব আদর্শ ফলো করতে পারে না, তাদের সাথে আসলে নাই। এখন আজকের যে তথ্য প্রতিমন্ত্রী বলছেন কি আমরা কি ভারতের কোন অঙ্গরাজ্য, যিনি আমাদেরকে ভারতের ভয় দেখায়, ভারতের সহযোগিতা দিবে? যদি আপনি না পারেন, আপনি পদত্যাগ করেন। এই কথার পরে আজকে যদি গণতান্ত্রিক দেশ হতো, আজকে যদি এখানে সুস্থ জনগণের অধিকারের দেশ হতো, এই তথ্য প্রতিমন্ত্রী ইতিমধ্যে পদত্যাগ করতে বাধ্য হইতো। কারণ একটা দেশের মিনিস্টার হয়ে কিভাবে বলে যে এই তথ্য প্রতিমন্ত্রীর জন্য পাশের রাষ্ট্রে ভারতের সহযোগিতা নিতে হবে, তার তো মিনিস্টারই থাকার কথা। যাই হোক, এখন নির্বাচনের ব্যাপারে কই, এই যে জনাব আখতারুজ্জামান সাহেব যে কথা বলেছেন, ওনার সাথে কিছু ব্যাপারে আমি এগ্রি, কিছু ব্যাপারে আমি ডিজেগ্রি। ডিজেগ্রিটা আগে বলি। যেমন আমি ওই যে আমাদের টাঙ্গাইলের ভাষায় বলে নাইরা বেলতলা একবারে যায়, সত্যি কিন্তু একবার যায়। 2018-তে গিয়েছিলাম, যে তখন বিএনপি এসেছিল, কিন্তু আনফরচুনেট হচ্ছে বিএনপি ইলেকশনে আসলেন, ওনারা বললেন রাতে ইলেকশন হয়ে গেছে। বিএনপি একটা রাজনীতি দল, আজকে আওয়ামী লীগ ক্ষমতা আছে, কালকে কিন্তু বিএনপি আসবে। আমাদের জনগণ থেকে ওই রকম কেউ উঠে আসে না যে তৃতীয় একটা শক্তি হবে, জনগণের পক্ষে পক্ষে কথা বলবে। আজকে আমি আওয়ামী লীগের বিপক্ষে কথা বললে একদল আছে আমাকে সাপোর্ট দিবে, আজকে আওয়ামী লীগের কথা বললে একদল আছে আমাকে সাপোর্ট দিবে। কিন্তু এর বাইরে 80% লোক যারা আছে, যারা দেশকে ভালোবাসে, তারা ওই ভারত পাকিস্তান পছন্দ করে, আওয়ামী লীগ বিএনপি পছন্দ, তারা তাদের অধিকারের কথা বলে। কারণ তারা সার্ভাইভ করতে পারছে। আজকে দ্রব্যমূল্যের দাম অনেক বেড়ে গেছে। আজকে একটা ছেলে 18-19 বছরের টাকা দিয়ে বিদেশ যাচ্ছে, টাকা দেশে পাঠাচ্ছে, তার বাপ মা ভালোভাবে চলতে পারতেছে না। আজকে আমি চ্যালেঞ্জ করে আমি আপনাদেরকে বলি যে আজকে গ্রামের একটা লোক যদি অসুস্থ হয়, আপনি তাকে কোনো হসপিটাল নিয়ে যাবেন বলেন, আমি কোশ্চেন করলে আপনার উত্তর দিতে পারবেন না, বলবেন সরকারি হসপিটালে, সেখানে চিকিৎসা হয়, সেখানে আপনার বারিন্দায় শোয়ার জায়গা পাবেন না।
বেড তো দূরের কথা। তারপর আপনি চিকিৎসা বলেন, এই স্বাস্থ্যমন্ত্রী থেকে মাননীয় প্রাইম মিনিস্টার পর্যন্ত জিজ্ঞেস করি যে আপনি স্মার্ট বাংলাদেশের কথা বলছেন, বাংলাদেশের কোন সরকারি হসপিটালে কেন কোনো ডায়াগনস্টিক টেস্ট হয়? তাকে ভর্তি করার পরে তাকে পাঠানো হয় বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে, যা আপনি টেস্টটা করে আসেন। এই যে টেস্ট করার জন্য যাওয়া আসার যে হ্যাসেল, ফরগেট অ্যাবাউট দ্য অর্থনীতি, ফরগেট অ্যাবাউট এভরিথিং। একটা পেশেন্টকে যদি ঢাকা মেডিকেল কলেজ থেকে পপুলারে যে তাকে ট্রিটমেন্ট করে আসতে হয়, একটা ব্লাড অথবা একটা টেস্ট করে দিয়ে আসতে হয়, তার এই সাফারিংটা কি বুক করবে? এর জন্য ঢাকা শহরে প্রতিনিয়ত জাম হচ্ছে। তাকে যার সচ্ছল সে অ্যাম্বুলেন্স নিয়ে যেতে পারে, সচ্ছল লোক তো সরকারি হসপিটাল আসে না। বাংলাদেশের উন্নতির কথা যদি বলেন, প্রাইভেট ক্লিনিক হসপিটালের দিকে তাকান, ইউরোপিয়ান কান্ট্রির চেয়েও এখানে ডেভেলপ। কারণ কি, মানুষের রক্ত এখানে চোষা হচ্ছে। এখন যে বিষয়টা আমি বলার জন্য আসছি, 2018 সালে 2018 সালে বিএনপি যখন বললো রাতে ইলেকশন হলো, আমি দুঃখের সহিত বলতে চাই যে আপনারা কেন 2018 সালে রাতে ইলেকশন বলে সকাল 9টায় কেন প্রত্যেকটা ভোট কেন্দ্র দখল করতে পারলেন না? আপনাদের নেতা কর্মীরা আপনাদের জানের চেয়ে ভালোবাসে, আপনাদের দেখতে চাই আপনারা ক্ষমতায় আসেন। সেই নেতা কর্মীদের দিনের পর দিন জেলখানায় তারা আছে, তাদের পরিবারে কয়জন আপনার খেয়াল রাখছে? তাদেরকে যদি বলতেন যে তোমরা প্রতিরোধ করো, তারা জীবন বাজি রেখে প্রতিরোধ করতে এই সরকারকে। কিন্তু আপনারা সেই ইনিশিয়েটিভ 2018-তে নেন নাই। আমি একজন জ্বলন্ত উইটনেস। বাংলাদেশের কোথায় আপনার মামলা করেন নাই? এই যে জাতীয় সংসদ আইন, এটা কিন্তু 2024-এর জন্য করা হয় না, এটা কিন্তু 72 সালের আইন। মামলা তো করেছে, আমি শুনেছি, আমি যতটুকু জানি যে মামলা করেছে, বাট সেই মামলা কোনো মামলা করে না। প্রত্যেকটা আসলে মামলা করা ছিল। আমার মামলা করতে গেলে আইদার আমার মামলা যেমন ডিসচার্জ করছে, তারা সে ডিসচার্জ অর্ডার বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশন যেতে পারতো, যেটা আক্তারুজ্জামান সাহেব বলছে পুরো হাইকোর্টকে তারা ঘেরাও করতে পারতো, সুপ্রিম কোর্টকে ঘেরাও করতে পারতো। যে আমরা যেমন যুদ্ধ অপরাধীদের বিচার আওয়ামী লীগ কি করলো, যারা আমাদের জিল্লুর রহমান সাহেব বললো যে হ্যাঁ ফাঁসিতে কোর্ট দিছে, আমাদের করার কি আছে? সেই রকম তো তখন বিএনপি এসে রাস্তায় দাঁড়িয়ে বলতো যে আমি তো আইনের মধ্যে আসছি, আমাকে ব্যালট পত্র শো করো, যে প্রত্যেকটা ব্যালট পেপারের পিছিয়ে সিল থাকতে হবে, স্বাক্ষর থাকতে হবে, প্রত্যেকটা মুড়ি ব্যাগে করসপন্ডিং ভোটার নাম্বার থাকতে হবে। সেটা কোথায়? তো সে সমস্ত বিশ্ববাসী এগুলো দেখতো না, কথা বলতো না। 2018-তে যদি এই পদক্ষেপ নিয়ে 2024-এ কিন্তু সাহস পেত না। এখন যদি আপনি জনগণকে যদি ভোটের যদি না আসেন, আপনি তো প্রতিরোধ করতে পারছেন না। বাংলাদেশের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, আপনারা বলতেছেন এখানে কেন আপনারা প্যানেল দিলেন? আমি বিএনপি নেতাদেরকে জিজ্ঞেস করলাম, এই সরকারের অধীনে আপনারা সুষ্ঠু ইলেকশন আশা করেন? এক নেতা বললো আশা করি, উনি এখন বর্তমানে সভাপতি। এখন তাহলে বিএনপি থাকেন না। এই সরকার কোনোদিন সুষ্ঠু ইলেকশন করবে না, সেটা ওই শ্রমিকদের ইলেকশনই হোক আর ওই মেথডদের ইলেকশনই হোক, তাদের লোক বসাতে হবে। এইটাই হচ্ছে এই সরকারের আদর্শ। কারণ এই সরকারের সাথে জনগণের কোনো সম্পর্ক না। এখন যদি বিএনপি যদি 24 ইলেকশন করলেন না, 24-এ আসলেন না, ফাইন। কেন আপনারা কেন এই পেশাগত ইলেকশন প্রত্যেকটা বাড়ি ইলেকশন করতেছেন? আপনাদের আইনজীবীরা কি নেতৃত্ব খুব সুন্দর আছে, কারণ তারা প্রেসিডেন্ট সেক্রেটারি হয়ে ওই জজদের সাথে তারা মামলা করে বিভিন্ন রিলিফ পাচ্ছেন, তাদের বিভিন্ন ক্লায়েন্টের সংখ্যা বাড়ছে, তারা তো আরামে এসে আছেন। ভুক্তভোগী হচ্ছে সাধারণ বিএনপি নেতা কর্মীরা। এখন 2024-এ আমি ক্যান্ডিডেট হয়েছি বিদায় আমি এই অধিকারটা পেয়েছি, আমি মামলা করতে পেরেছি। এখন যদি আমাকে বলেন 2029-এ আপনি ইলেকশন করবেন, যেটা আমি মেজর আক্তারুজ্জামান সাহেবের সাথে ডিসএগ্রি করছি, ডেফিনিটলি নট। এই সরকারের অধীনে কোনো ইলেকশন হবে না। আমি তো একজন ব্যক্তি, আমি দেশের একজন সাধারণ ব্যক্তি, একটা নাগরিক। আজকে যদি আমাকে অ্যারেস্ট করে না, যে প্রতিবাদ করার মতো কোনো লোক নাই, হয়তো অনেকে আফসোস করবে, কারণ আমি তো কোনো রাজনীতি দলের সাথে সম্পৃক্ত না। আগে আওয়ামী লীগের সাথে ছিলাম, আওয়ামী লীগের আদর্শ উদ্দেশ্য বাস্তবায়ন করার চেষ্টা করছি। যখন দেখলাম যে আওয়ামী লীগ নিজেই কোনো আদর্শ উদ্দেশ্যের মধ্যে নাই, তখন আমি সেখান থেকে স্বেচ্ছায় চলে এসেছি। এখন বিএনপি যেহেতু 18-তে ইলেকশনে গেলেন, 24-এ আসলেন না, তাহলে তারা তো উপজেলা ইলেকশন আসার প্রশ্নই আসে না। এটা তো এট দ্য আউটসেট তাদেরকে বাতিল করা ছিল। কিন্তু সবচেয়ে জাতির জন্য দুঃখজনক, আজকে আওয়ামী লীগ না বিএনপি আসবে, বিএনপি 7 জানুয়ারির পর 28 জানুয়ারির পর কোনো কর্মসূচি দিতে ব্যর্থ হয়েছে। এই 28 জানুয়ারি বিভিন্ন দেশ এই সরকারকে সমর্থন করেছে। আমি ইলেকশনে আসলাম না, 15 ফেব্রুয়ারি ইলেকশনটা আমার মনে আছে। আওয়ামী লীগ ইলেকশন আসে নাই, ভোট কেন্দ্রে কাউকে যাইতে দেওয়া হয় নাই, ভোট ব্যালট বাক্স তারা যে কোনো ভাবে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছে, মানুষকে একটা ভয়ের মধ্যে রাখছে। তারপরে কোনো ক্রমে বিএনপি সরকারকে বসতে দেওয়া হয় না, যে কারণে 15 ফেব্রুয়ারি ইলেকশনের পর আবার তত্ত্বাবধায়ক সরকার দাবিতে আসতে বাধ্য হয়েছে। আপনি ইলেকশন আসলে ভেরি গুড, আপনি কেন 7 জানুয়ারির পর থেকে গভীর মধ্যে আচ্ছন্ন হয়ে গেলেন? আপনি তখন থেকে প্রতিবাদ করতেন। আপনি নেতাকর্মীরা জেলে যাইতে যেতে অভ্যস্ত হয়ে গেছে, তারা এখন জেলে যেতে ভয় পায় না। যে এই সরকারকে আপনি ওই নন ভায়োলেন্স করে কখনো এই সরকারকে নামাতে পারবেন না, কারণ তারা নরমাংসের টেস্ট বুঝে ফেলছে যে ক্ষমতায় থাকলে দুর্নীতি করে এই দেশের টাকা বিদেশে পাচার করে, ক্ষমতায় থাকলে মৌতীয় জৌলস আসে, ক্ষমতায় থাকলে স্যালট পাওয়া যায়, ক্ষমতায় থাকলে ওই আওয়ামী লীগ আসতেছে শুনলে 2জন লোক ভয়ে পালিয়ে যায়। এই সুযোগ সুবিধা যারা পাচ্ছে, বাঘের কাজটা কি ভয় দেখানো? ভয় দেখালে যদি আপনি চলে যান, আপনার তার কিছু লাগে না। এখন বিএনপি যদি সত্যি জনগণের কথা বলে,
আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা জনগণের কথা শুনেন। আপনারা এই যে ভারত বর্জনের ডাকের সাথে সম্পৃক্ত হন নাই, কিন্তু ভারত যে ক্ষতি করেছে, যে কারণে আপনারা সুষ্ঠু ইলেকশন পাচ্ছেন না, তাদের বিরুদ্ধে মৌলানা ভাসানীর মতো আপনারা লং মার্চ করেন। হাজার হাজার না, লক্ষ লক্ষ কোটি কোটি লোক আপনাদের সাথে আছে। কারণ এইটা শুধু আপনাদের পক্ষে কথা বলার জন্য না, তাদের সার্ভাইভাল যে কোশ্চেন, বাংলাদেশের সিটিজেনদের যে কোশ্চেন হচ্ছে সার্ভাইভাল। এখানে কোনো চিকিৎসা নাই, খাদ্য, বস্ত্র, প্রত্যেক জিনিস মানুষের বাইরে চলে গেছে।